গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সকলে নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাই। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি তোমাদের বিগত বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন অধ্যায় সম্পর্কে বেশ নিত্য নতুন তথ্য সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে চলেছি। তো এই আলোচনা যতটা আমরা দিনের পর দিন করে যাচ্ছি, তত কিন্তু তোমরা অনেক কিছু তথ্য জানতে পারছো, বুঝতে পারছো, তোমাদের জ্ঞান আহরণ করতে পারছো, এবং আমি যতটা জানি সেটা তোমাদেরকে বলতে পারছি। এবং তোমরা প্রত্যেক দিন ক্লাসের শেষে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো দিই, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা তৈরি হয়ে আসো। এটা আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয় যে তোমরা এই যে আলোচনাটাকে তোমরা বাড়িতে গিয়ে পাঠ্যপুস্তক থেকে একটু ভালো করে দেখে নিচ্ছ। দেখে নেওয়ার ফলে তোমরা সহজে জিনিসটা ভুলছো না, আমাকে পরের দিন এসে সঠিক উত্তর দিতে পারছো, এবং এতে তোমাদের পড়াটাই এগিয়ে যাচ্ছে অনেকখানি, তাই না? এটা খুবই ভালো একটা বিষয়। তো আজকে আমরা এই অধ্যায় সমাপ্ত করব। নতুন দুটি শক্তি সম্পর্কে আলোচনা করার পরে এই অধ্যায় আমরা আজকে সমাপ্ত করতে পারবো। বেশ অনেকদিন ধরেই কিন্তু আমরা এই অধ্যায় সম্পর্কে আলোচনা করে চলেছি। এই অধ্যায়টা সমাপ্ত হলেই আমরা কিন্তু এখান থেকে যে যাবতীয় প্রশ্ন উত্তর রয়েছে, সে যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু আমরা এখান থেকে সলভ করতে পারবো, তাই না? তো এইগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যখন এই অধ্যায়টা শেষ করব, তোমাদের একটা প্রধান কাজ হবে এই যে পুরো অধ্যায়, একদম পুরো ভারতের সম্পদের সংজ্ঞা, ধারণা, আকরিক লোহা, কয়লা, চিরাচরিত শক্তি, অচল শক্তির পার্থক্য, যা শক্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি, সমগ্র অধ্যায় তোমাদের কিন্তু একবার দেখে আসতে হবে। আমি কারণ পরের দিন যখন প্রশ্ন জিজ্ঞাসা করব, আমি দুটি বই থেকে অনুশীলনী একসঙ্গে করে দিয়ে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি দেখব তোমরা কে কত ভালোভাবে তার উত্তর দিতে পারছো। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে এই নতুন ক্লাস শুরু করবার আগে আমি শুরুতেই তোমাদের থেকে বিগত দিনের যে আলোচনা করেছিলাম, সেই আলোচনার কয়েকটা প্রশ্ন উত্তর আমরা একটু করে নেবো, জেনে নেবো। দেখি তোমরা কে কতখানি ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছো। ঠিক আছে? তো আমরা বিগত দিনে কি আলোচনা করেছিলাম? বিগত দিনে আমরা সৌর বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করেছিলাম। তাই সৌর বিদ্যুৎ জিনিসটা কি? সৌর বিদ্যুৎ জিনিসটা হচ্ছে যে সূর্যের আলো এবং তাপ শক্তিকে কাজে লাগিয়ে যখন সেটাকে আমরা বিদ্যুতে রূপান্তর করছি এবং সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারছি, তাকেই আমরা সৌর বিদ্যুৎ শক্তি বলতে পারি। তো এই সৌর বিদ্যুৎ শক্তি কিভাবে আমরা সংগ্রহ করি? ফটোভোল্টিক পদ্ধতিতে। ঠিক আছে? আচ্ছা, এই সৌর বিদ্যুৎ কি ধরনের সম্পদ, কি ধরনের শক্তি সম্পদ? এই সৌর বিদ্যুৎ হচ্ছে অপ্রচলিত এবং পুনর্ভব, মানে পূরণ করা যায়, অফুরন্ত, অবাধ একটা প্রাকৃতিক সম্পদ, তাই তো? আচ্ছা, এই সৌর বিদ্যুৎ বা সৌরশক্তি কি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, নেই। এই সৌর বিদ্যুৎ বা সৌরশক্তি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্যই যতদিন পৃথিবী থাকবে এবং এই সূর্য শক্তি থাকবে, ততদিন কিন্তু আমরা এখান থেকে তার শক্তি গ্রহণ করে, শক্তি নিয়ে আমরা কিন্তু সেটাকে বিদ্যুতের কাজে লাগাতে পারবো এবং সেখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, আরো একটা প্রশ্ন করি যে বলতো ভারতবর্ষের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রর নাম কি এবং কোথায় গড়ে উঠেছে? আচ্ছা, রাজস্থানের ভাদালাতে। খুব ভালো। তো রাজস্থানের এই যে ভাদালা সোলার পার্ক, এখানে কত একর জায়গা জুড়ে গড়ে উঠেছে? 14,000 একর জুড়ে এখানে এই সৌরবিদ্যুৎ পার্ক বা সোলার পার্ক গড়ে উঠেছে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে? 2245 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। তো এটা একটা খুবই ভালো একটা বিষয়, ভালো একটা দিক
যে একটা কেন্দ্র থেকে এত বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয় যে এখানকার ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ কিন্তু অনেকটাই কম, এবং এখান থেকে যখন প্রয়োজনীয় কোনো ক্ষুদ্র কুটির শিল্প বা গৃহস্থালির বিভিন্ন কাজে, স্ট্রিট লাইটের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, সেখানকার ইউনিট প্রতি খরচও অনেকটা কমে যায়। তো ঠিক আছে, আমি আজকে এই বিষয় নিয়ে বেশি কিছু বলছি না, তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। আজকে আমরা যেহেতু অধ্যায় সমাপ্ত করে ফেলবো, তো দুটো নতুন শক্তি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই যে সপ্তম অধ্যায়ের ভারতের সম্পদ যে অধ্যায় রয়েছে, সেখানকার দুটো গুরুত্বপূর্ণ শক্তি, সেগুলো কি? দেখো, আমরা সৌরশক্তি সম্পর্কে জেনেছি, পারমাণবিক শক্তি সম্পর্কে সবকিছু জেনেছি। আচ্ছা বলো তো, সূর্য ছাড়াও আরো একটা যে শক্তি বেশ দেখা যায় না কিন্তু আমরা অনুভব করতে পারি এবং ঝড় হলে সেটা বুঝতে পারি, সেটা কি? বায়ু। ভেরি গুড। আচ্ছা, এই যে বায়ু যখন জোরে জোরে প্রবাহিত হয়, তখন কি কি তোমরা খেয়াল করেছো? আচ্ছা, ডালপালা নড়ে, গাছপালা হয় না? আচ্ছা, আমাদের আরাম অনুভূত হয় গরমের সময়, খুব ভালো বলেছো। আমাদের চুল ওড়ে, বেশ। আচ্ছা, কোনোদিন কি বায়ুকে কাজে লাগিয়ে কোনো চরকা তৈরি করে কোনোদিন খেলা করেছো? করেছো? আচ্ছা, যে বিভিন্ন চরকা কিনতেও পাওয়া যায় বা বাড়িতে তৈরি করতাম ছোটবেলায়, আমাদের মনে আছে, যেদিক থেকে হাওয়া আসতো সেদিকে আমরা ধরতাম, সেটা খুব জোরে ঘুরতো, মনে পড়ছে? আচ্ছা, তো ঠিক তোমরা ছোটবেলায় যে এই বায়ুকে কাজে লাগিয়ে একটা ছোট্ট দুটো কাগজ বা পাতা দিয়ে যখন ঘোরাতে, তখন ভালো লাগতো দেখতে। তো এই চিন্তাকে কেন্দ্র করেই আমরা কিন্তু এই বায়ুকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপাদন করতে পারি, যেটাকে বলা হয় উইন্ড এনার্জি। সেটা কিভাবে উৎপাদন করতে পারি আমরা? তো যখন এই বায়ুটা, দেখো আমি ছবি দিয়েছি একটা পুরো বিস্তর এলাকা জুড়ে, এই যেটাকে বায়ু কল বলা হয়, একটা বড় দণ্ডায়মান কেন্দ্র, সেখানে উপরে তিনটি ফ্যানের মতো যেমন তিনটি ব্লেড দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই ব্লেডগুলো বা পাখাগুলো হাওয়া খাওয়ার জন্য নয়, এটা হাওয়া ওরা নিজেরা নিচ্ছে, নিজেরা নিয়ে সেখান থেকে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, বায়ু গতিবেগকে কাজে লাগিয়ে এইগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। দেখছো, এই যে বায়ুর নিচে দণ্ডায়মান যে কেন্দ্র, যেখানে তোমার টারবাইনের সাহায্যে ঘুরিয়ে এখান থেকে বিদ্যুৎ এবং জেনারেটর থেকে এক জায়গায় বিদ্যুৎ নেওয়া হচ্ছে। আরো একটা নেব, যেটা হচ্ছে যে, আচ্ছা বলো তো, এই যে তোমরা তো পড়ে এসছো লাভা বা বিভিন্ন বা তোমরা কোনদিন বক্রেশ্বরে গেছো? উষ্ণ জল দেখেছো? কেন হয়? নিচের কোনো একটা স্থানে, সেখানে 2-3 থেকে 4 কিলোমিটার বা অতটাও নয়, অভ্যন্তরে দেখা যায় সেখানে ভূতাপ বেশ গরম অনুভূত রয়েছে। তো তার সেই তাপকে কাজে লাগিয়ে, বা লাভা যখন উপরে উদ্গীরণ হয়, ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে। তার মানে আমরা বুঝতে পারছি ভেতরের পৃথিবীর অভ্যন্তর ভাগ বেশ গরম, তাই না? তো সেই ভূত্বকের বা ভূপৃষ্ঠের তাপকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা হচ্ছে ভূতাপ শক্তি। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের বায়ু শক্তি, তার উৎস প্রকৃতি, তার ব্যবহার, তার উৎপাদন বন্টন, কোথায় কোথায় কেমনভাবে বন্টন করা হয়েছে, ভূতাপ শক্তি, তার প্রকৃতি, ব্যবহার, উৎপাদন শক্তি, এগুলো আমরা আলোচনা করব আজকে সামগ্রিকভাবে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো আলোচনা শুরু করি। তোমরা সবাই একটু প্রস্তুত হয়ে নাও। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই তো আলোচনা শুরু করতে? আচ্ছা, খুব ভালো, চলো শুরু করা যাক এবার। তো দেখো, প্রথমে আমরা বায়ু শক্তি সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, আমি যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা এইটা আপাতত বুঝে গেছো যে এই যে দণ্ডায়মান বায়ু কলগুলি, যেখানে 3টি ব্লেড থাকবে,
এগুলো কিন্তু যেখানে সেখানে স্থাপন করা যাবে না। যাবে কি? কোথায় স্থাপন করতে হবে? একদম ঠিক যেখানে বায়ুর গতিবেগ, বায়ু চলাচল করে ক্ষমতা রয়েছে, সেইখানেই আমরা এগুলোকে ব্যবহার করব, সেখানেই আমরা এই বায়ু প্লান্ট যেটা বলা হয়, সেখানেই আমরা কিন্তু এটা স্থাপন করব, তাই না? যেখানে সেখানে স্থাপন করলে আমরা কি এর উপকারিতা বা কার্যকারিতা পাবো? পাবো না। এবং তাহলে কোথায় কোথায় বেশি পরিমাণে হাওয়া বা বায়ুর গতিবেগ বেশি লক্ষ্য করা যায়, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের খুঁজে বার করতে হবে, খুঁজে সেখানে পরিকাঠামো নির্মাণ করতে হবে, তারপর সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো। তারপরে এগুলোকে আমরা বিদ্যুৎ লাইনের সাহায্যে যেখানে প্রয়োজন, চাহিদা অনুযায়ী সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বায়ু শক্তির সংজ্ঞা, বায়ু শক্তি কাকে বলে সেটা একটু আমরা জেনে নেব। কি সেখানে বলা হচ্ছে? অবিরাম প্রবহমান বায়ুর গতিবেগকে, তার মানে যে বায়ু যে সবসময় বয়ে চলেছে, এই প্রবহমান বায়ুর গতিবেগকে ব্যবহার করে হাওয়া কল, অর্থাৎ এই যে উইন্ড মিল, হাওয়া কলের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একদম সচরাচর যে বায়ু সবসময় বইছে, প্রবহমান বায়ু, সেই বায়ুকে ব্যবহার করে উইন্ডমিলের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলা হয়। প্রতি বছর ভূপৃষ্ঠে 25,000 কিলোওয়াট পার ঘন্টা বায়ু শক্তি সৃষ্টি হয়। উপকূল, যেটা অনশোর, যেটা উপকূলের একদম কাছাকাছি অংশ, সমুদ্রগর্ভে অর্থাৎ যেখানে বায়ুর গতিবেগ বেশি থাকে, মরুভূমির ফাঁকা জায়গায় এই একমুখী বায়ুপ্রবাহযুক্ত অংশে বায়ু শক্তি উৎপাদন প্রসার লাভ করে। অর্থাৎ উপকূল অঞ্চলে এবং নদীর উপকূল অঞ্চল ছাড়াও সমুদ্রের যে বিভিন্ন বীচ রয়েছে সেখানে, যেখানে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, বা মরুভূমির প্রান্তর যেখানে একমুখী বায়ুপ্রবাহ, এবং দেখতে হবে বায়ু প্রবাহ যদি ঘূর্ণন সৃষ্টি হয় এবং বহুমুখীভাবে ঘুরতে শুরু করে, সেখানে কিন্তু এই বায়ু প্রবাহ, মানে এই বায়ুকলগুলো সঠিকভাবে সেখানে কাজ করবে না। এদেরকে স্থাপন করা হয় একমুখী বায়ু প্রবাহের দিককে কেন্দ্র করে। সেজন্য উপকূল অঞ্চলে সব থেকে এর জন্য আদর্শ জায়গা। ঠিক আছে, কি ধরনের সম্পদ এটি? এটি অবাধ, প্রবহমান, পুনর্ভব, প্রাকৃতিক এবং অপ্রচলিত একটা শক্তি সম্পদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল অবাধ মানে অফুরন্ত, কোনোদিন শেষ হবে না। প্রবহমান, সবসময় প্রবাহ হয়েই চলেছে, ঠিক সৌরশক্তির মতোই। যদি এটা কখনো পৃথিবী যদি শেষ মানে ধ্বংস না হয়ে যায়, তাহলে বায়ুর এই গতি অবিরাম পদ্ধতিতে চলতে থাকবে, তাই না? তো সেরকমভাবে পুনর্ভব এবং প্রাকৃতিক অপ্রচলিত সম্পদ, মানে চিরাচরিত সম্পদ নয়, এটা অপ্রচলিত সম্পদের উদাহরণ হিসাবে অন্তর্ভুক্ত হয়। এইখান থেকে একটু বলি, লাম্বা যে জায়গা রয়েছে, এই লাম্বা হচ্ছে পশ্চিম ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, অর্থাৎ পশ্চিম ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নাম বললে কি বলতে হবে? লাম্বা। বায়ু শক্তি উৎপাদনে বিশ্বে প্রথম অধিকার করে কোন দেশ? চীন। ঠিক আছে, দেখো তাপ শক্তি উৎপাদনে, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে, বায়ু শক্তি উৎপাদনে সব কিন্তু চীন কিন্তু একদম 1 নম্বরে সবসময় দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ভারতবর্ষের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মুপান্ডল। কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে মুপান্ডল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বায়ু শক্তির সংজ্ঞা আর তার প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানবো এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা কোন কোন ক্ষেত্রে এর ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ু শক্তি চালিত পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল, মানে নিচ থেকে যে আমরা পাম্প ইউজ করা হয় বাড়িতে, ভূগর্ভস্থ জল এবং পানীয় কাজেও কিন্তু উত্তোলন করা হয়। অর্থাৎ জল উত্তোলন কাজে এই বায়ু শক্তির বিদ্যুৎ কিন্তু
ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে হচ্ছে কৃষিভিত্তিক কাজকর্ম। কি কৃষিভিত্তিক কাজকর্ম পালন করা হয়ে থাকে? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ধান ও গম ভাঙানো, খড় কাটা, আখ মাড়াই, সুতো তৈরির যন্ত্র চালাতেও ব্যবহার করা হয়ে থাকে। তার মানে যখন এই যে বায়ু ওড়ে, দেখবে গ্রামাঞ্চলে যখন ধান কাটার সিজন থাকে, তোমাদের সেখানে গিয়ে থাকো কোনোদিন, সেখান থেকে তোমরা দেখবে যে এই বায়ু শক্তিকে কিন্তু কাজে লাগিয়ে সেইখান থেকে কিন্তু মানে যখন ধান কাটানো, মাড়ানো, ওড়ানো হয়, তখন কিন্তু এই জিনিসগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, নোনা জল নিষ্কাশন। কি নোনা জল নিষ্কাশন করা হয়? নেদারল্যান্ডে এই হাওয়া কলের সাহায্যে পোল্ডার ভূমির লবণাক্ত জল অপসারণ করা হয়। দেখো মানুষের উদ্ভাবনী শক্তি কতটা বৃদ্ধি পায় তখন তার এই উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে, মানে শুধুমাত্র তাপবিদ্যুৎ বিকল্প ছাড়াও বিকল্প বিভিন্ন রকম বিদ্যুৎ বা তাদের শক্তিকে কাজে লাগিয়ে এই কাজকর্মগুলো কিন্তু করা হয়ে থাকে, তাই না? তাহলে আমরা কটি কারণ আলোচনা করলাম? 1 নম্বর জল উত্তোলন, 2 নম্বর কৃষিভিত্তিক কাজকর্ম, 3 নম্বর হচ্ছে নোনা জল নিষ্কাশন। তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু আমরা বায়ু শক্তির সাহায্যে, বায়ুর মূল যে ক্ষমতা সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এগুলোকে করে চলেছি। 4 নম্বর নৌ পরিবহন। তো এটা, এই নৌ পরিবহন এটা তোমাদের কাছে নতুন নয়। যখন দেখবে ডিজেল চালিত ইঞ্জিন সাহায্যে যখন এত আবিষ্কার হয়নি, তার আগে পর্যন্ত কিন্তু এই বায়ু শক্তিকে কাজে লাগিয়েই সমুদ্রে বা নদীতে পালতোলা জাহাজ বা পালতোলা নৌকা, সেগুলোকে সেই পালতোলা জাহাজের মানে বায়ুকে কাজে লাগিয়ে তারা কিন্তু দিক পরিবর্তন করে হোক বা একটা গন্তব্য থেকে অপর গন্তব্যে যাওয়ার জন্য হোক, বাণিজ্যিক নৌকা সবকিছু কিন্তু ব্যবহার করা হতো। এখন হয়তো এর ব্যবহার অনেকটা কমে গেছে, কিন্তু যেখানে উন্নত প্রযুক্তির ব্যবহার বা একটা মানুষের মূলধন সেখানে বিনিয়োগ করার ক্ষমতা নেই, সেখানে কিন্তু এখনো এই নৌ পরিবহনের কাজে এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, একটা দিক থেকে যখন আমরা একটা জিনিস ভেবে দেখো, যদি এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে নৌ পরিবহন বা নৌয়ের যে যাতায়াত যানবাহন আমরা করতে পারি, তাহলে কিন্তু এই পরিবেশ দূষণের হাত থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। কি ঠিক বললাম তো? কারণ পরিবেশ দূষণ কিন্তু এই যে ডিজেল চালিত ইঞ্জিনের সাহায্যে যে তাদের যে তেল একটা নদীর জল পড়ে একটা ধোঁয়া উৎপন্ন হয়, এর জন্য কিন্তু জল যেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলে সেই অঞ্চলে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সেই হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই পালতোলা জাহাজ বা এইগুলোর কিন্তু প্রয়োজন অনেকটা বেশি ছিল, ভালো ছিল। কিন্তু মানুষ আধুনিক হচ্ছে, মানুষকে অতিরিক্ত সময় ব্যয় করা মানুষের আর হাতে নেই, সময়কে কাজে লাগাতে হবে। তো খুব দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তখনই কিন্তু এই জেনারেটর বা এই আসলো, বাষ্পচালিত ইঞ্জিন আসলো, তাদের সাহায্যে এখন নৌকা ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদন মূল হচ্ছে, এগুলো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর এগুলো যেগুলো আমরা করে থাকি প্রাকৃতিকভাবে এগুলো আমরা করে থাকি। বায়ুর গতির সাহায্যে বায়ুকল জেনারেটরের মাধ্যমে, এই যে বায়ুকল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং যা স্থানীয় গৃহস্থালির নানা কাজে, ক্ষুদ্র ও কুটির শিল্পে, এছাড়া গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারলে যে এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? একদম যে বিশাল বড় যে শিল্প কলকারখানায় সেখানে কিন্তু ব্যবহার করা সম্ভবপর নয়, কিন্তু স্থানীয় গৃহস্থালির যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ থাকে বা ক্ষুদ্র কুটির শিল্পের ছোটখাটো মেশিন চালানোর জন্য সেখানে কিন্তু এইখান থেকে বিদ্যুৎ নিয়ে সেগুলোকে সহজেই চালানো যায়।
আবার গ্রামীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় সেখানেও এখান থেকে বিদ্যুৎ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা এর পরবর্তী যে অংশ রয়েছে ভারতের বায়ু শক্তি উৎপাদন সম্পর্কে আমরা একটু জানব। কি সেটা রয়েছে? ভারত হচ্ছে বায়ু শক্তি সুপার পাওয়ার। বেশ, সুপার পাওয়ার যেহেতু একটা বিস্তর বিরাট অঞ্চল জুড়ে উপকূল রেখা রয়েছে ভারতবর্ষের, এই একদম গুজরাট থেকে শুরু করে, গুজরাটের কচ্ছ থেকে শুরু করে একদম পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর পর্যন্ত, তো এই যে অংশ, একটা বিপুল অংশ কিন্তু উপকূল রেখা রয়েছে এবং উপকূল রেখায় একটা প্রচন্ড গতিবেগে একমুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা এখানে যায়। সেই জন্য ভারত বলছে বায়ু শক্তি সুপার পাওয়ার। 2017 সালে 32,878 মেগাওয়াট উৎপাদন করে ভারত বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে। তো কত শতাংশ ভারত বিশ্বে মানে ভারতের বিদ্যুৎ উৎপাদন করে মোট বিদ্যুৎ শক্তির? 6.4%, অনেকটাই কম। কেন কম? কারণ সব জায়গায় এই পরিকাঠামো গড়ে তোলা যায় না, সেই জন্য। কারণ বায়ুর একটা গতিবেগ তো, একমুখী গতিবেগ তো প্রয়োজন হয়, সেই জন্য সব জায়গায় গড়ে তোলা যায়নি। তো এখনো ভারত 4,500 মেগাওয়াট সম্ভাব্য উৎপাদন ক্ষমতা রয়েছে, যেটা সরকার সমীক্ষা করে দেখেছে এবং বিভিন্ন জায়গায় সেগুলো স্থাপন করার ব্যবস্থা চলছে। 1990 সালে কেরলের কোঝিকোড়ে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। কোথায়? কেরালার কোঝিকোড়ে। বর্তমানে মোট বিদ্যুৎ শক্তির 1.6% হলো বায়ু বিদ্যুৎ। তাহলে আমাদের এই যে মোট যে বিদ্যুৎ শক্তিটা 1.6% হলো বায়ু বিদ্যুৎ। অন্যান্য বিদ্যুৎ অপেক্ষা বায়ু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার কিন্তু সর্বাধিক, বছরে 25 থেকে 30%। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও ভারত তামিলনাড়ুর দক্ষিণ উপকূল ও গুজরাটের কচ্ছ সৌরাষ্ট্র ভারতের সর্বাধিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র সমন্বিত অঞ্চল। এই যে গুজরাট, এই গুজরাটের কচ্ছ অঞ্চলে এবং রাজস্থান এবং তামিলনাড়ু দক্ষিণ উপকূল, এই সমস্ত জায়গা হচ্ছে সর্বাধিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র সমন্বিত অঞ্চল। ভারতের অচিরাচরিত শক্তি মন্ত্রক, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এই যে সংস্থা, যেটা ভারতবর্ষের অচিরাচরিত শক্তি সদর দপ্তর, এই সদর দপ্তর নতুন দিল্লি, এখন কোথায় বলবে? নতুন দিল্লিতে গড়ে উঠেছে। এর উদ্যোগে 219টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, 219টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এখনো পর্যন্ত ভারতবর্ষে। কাদের সহযোগিতায়? না, এই ভারতের অচিরাচরিত শক্তি মন্ত্রকের সহযোগিতায় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু প্রথম বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় বিশ্বের 10% এবং ভারতের 70% দখল করে। তার মানে তামিলনাড়ুতে কিন্তু ভারতবর্ষের মধ্যে সর্বাধিক বেশি বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে এবং ভারতবর্ষের যা বিদ্যুৎ উৎপাদন হয় তার 70% এই তামিলনাড়ুতেই হয়, আর 10% এই তামিলনাড়ু। বিশ্বের মধ্যে দেখলে 10% তামিলনাড়ুতে। তার মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়। ঠিক আছে, এবার আমরা ভারতবর্ষের যে উল্লেখযোগ্য বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো কি বলা হচ্ছে? প্রথমত রাজ্যের নাম বলা হচ্ছে এবং বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। দেখো, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, তবে সেটা খুব বড় তুলনায় গড়ে ওঠেনি, সেই জন্য এটা খুব ছোট। সাগরদ্বীপে, ফ্রেজারগঞ্জে আর কাকদ্বীপে, অর্থাৎ একদম দক্ষিণে বঙ্গোপসাগর প্রান্ত যে অঞ্চল রয়েছে সেখানেই কিন্তু এই বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। ফ্রেজারগঞ্জ মানে যেটা তোমার বকখালি বলা হয়, সেইখানে সাগরদ্বীপে আর কাকদ্বীপে এখানে বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। উড়িষ্যার দমনজুড়ি, এই দেখো উড়িষ্যা, এখানে একটা দমনজুড়ি পাওয়ার প্ল্যান্ট রয়েছে উড়িষ্যাতে, এখানে ঠিক এই লাল পয়েন্টটা। তো এইখানে বায়ু বিদ্যুৎ
উৎপাদন ক্ষমতা মানে বায়ু শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে উঠেছে। গুজরাট, কোনটা গুজরাট? এইটা হচ্ছে গুজরাট রাজ্য। তাহলে গুজরাটের কোথায় কোথায় গড়ে উঠেছে? মান্ডবী, ওখা, কচ্ছ, লাম্বা, জাজদান। এখন কাছ, উইনফ্রম, তারপরে দেদান, জাজদান, এই অঞ্চলগুলো রয়েছে গুজরাটের। এই যে গুজরাট, গুজরাটের উল্লেখযোগ্য বায়ুবিদ্যুৎ কেন্দ্র। তামিলনাড়ু সর্বাধিক বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, তো এখানে তামিলনাড়ুতে কোথায়? মুপান্ডাল সব থেকে বৃহত্তম। এছাড়াও রয়েছে কন্যাকুমারী, কায়াথার, ঠিক আছে, কেথানুর, চেন্নাই, গুজডিমঙ্গলম, পেরুঙ্গারি, শালিবাহন, পুলাভারি। ঠিক আছে, দেখো এই গুডিমাঙ্গালাম, তারপরে তোমার যেটা রয়েছে শালিবাহন, উইন্ড, কেপ কমিরন, থেনি, চেন্নাই, সবই এই তামিলনাড়ু। এই যে রাজ্যটা, এই রাজ্য হচ্ছে ভারতবর্ষের সর্বাধিক বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র। কর্ণাটক, এই হচ্ছে কর্ণাটক রাজ্য। তো কর্ণাটকে কি বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে? যোগমাট্টি, যোগেন্দ্রগড়। ঠিক আছে, এই হচ্ছে কর্ণাটক রাজ্য। এইটা মহারাষ্ট্র, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা অনেক বড় রাজ্য। এই মহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়ার, ব্রাহ্মণভেল, জাট, ওয়েলটুরি, ভেসপেট, দালগাঁও, এরকম অনেকগুলো, ব্রাহ্মণপেট, দালপেট, জাট, খান্ডকে, অনেক জায়গায় কিন্তু এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্রে। তবে সেটা খুব ছোট ছোট কেন্দ্র বলে এখানে প্রচুর পরিমাণে বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে না। কেরালার, এই হচ্ছে কেরালা, ঠিক আছে, এই নিচে কেরালাতে অল্পই একটা জায়গাতে রামাক্কাল মেরুতে তৈরি হয়। রাজস্থান, এই হচ্ছে রাজস্থানের চিতোরগড়, জয়সলমীর আর দাঙ্গিরি, এই যে দাঙ্গিরি উইন্ড ফার্ম, সিপলা আর জয়সলমীর উইন্ড পার্ক, এইগুলো রাজস্থানে গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের অনন্তপুর, বেলুগুপ্পা, পুথলুর, এই যে বেলুগুপ্পা, অনন্তপুর, পুথলুর, এখানে বায়ু শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। মধ্যপ্রদেশের, এই হচ্ছে মধ্যপ্রদেশ, আলাদা করে এখানে আর দেওয়া হয়নি, কিন্তু এটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো এই মধ্যপ্রদেশের তোমার জামগুদানি আর বেরচা, এই সমস্ত জায়গাতে কিন্তু বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বায়ু শক্তির সম্পর্কে যাবতীয় আলোচনা। কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ভেরি গুড। তো এবার আমরা যে পরবর্তী আরো একটা শক্তি সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, তার নাম হচ্ছে ভূতাপ শক্তি। দেখো ভূতাপ শক্তি কিভাবে কাজে লাগানো হচ্ছে। আমরা বলেছিলাম যে ভূ অভ্যন্তর ভাগে যেখানে ভূতাপ রয়েছে, অর্থাৎ তাপ শক্তি একটু লক্ষ্য করা যায়, সেখানে এই যে দেখো হট ওয়াটার, উষ্ণ প্রস্রবণ, সেই উষ্ণ প্রস্রবণের যে বাষ্প, সেটাকে কাজে লাগানো হয়। এখানে একটা প্রযুক্তির সাহায্যে স্ট্রিম রয়েছে, এই যে বাষ্প শক্তিকে, এই বাষ্প শক্তিকে উপরে তুলে এখান থেকে টারবাইন ঘোরানো হচ্ছে। টারবাইনের মাধ্যমে তারপর এখান থেকে কুলিং টাওয়ার রয়েছে। ঠিক আছে, এই কুলিং টাওয়ার করে তারপরে এখান থেকে, যেহেতু এই গরম এটাকে নিয়ে যাওয়া তো যায় না, এটা কুলিং টাওয়ার তোমরা সব ক্ষেত্রেই দেখেছো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে, সব জায়গাতেই রয়েছে। তারপরে এই কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা করে ট্রান্সমিশন লাইনের সাহায্যে বিদ্যুৎ একটা স্থান থেকে আরেকটা স্থানে ছড়িয়ে পড়ছে। এই ভূতাপ শক্তির যেখানে জলের উষ্ণতা বেশি থাকে, সেইখানকার শক্তিকে কাজে লাগিয়ে এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ভূ অভ্যন্তর ভাগের তাপ দ্বারা সৃষ্ট এবং উষ্ণ বাষ্পের সাহায্যে, দেখো শুধু ভূ অভ্যন্তর ভাগ, এগুলো ভূ অভ্যন্তর ভাগের তাপ দ্বারা সৃষ্ট উষ্ণ বাষ্পের সাহায্যে টারবাইন ও জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলা হয়। কি বললাম, বোঝা গেল? ভূ অভ্যন্তর ভাগের তাপ দ্বারা সৃষ্ট উষ্ণ বাষ্পের সাহায্যে টারবাইন ঘোরানো হচ্ছে ও জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলা হয়। এ কি ধরনের সম্পদ? এটিও সর্বত্র লভ্য, সব জায়গায় পাওয়া যায় অবাধ পরিমাণে, কিন্তু সর্বত্র লভ্য
মনে হয় বলাটা ঠিক না, সব জায়গায় সঠিকভাবে পাওয়া যায় না, তবে এটা প্রাকৃতিতে অবাধ সম্পদ, মানে গচ্ছিত নয়, প্রবহমান, পুনর্ভব, প্রাকৃতিক এবং অপ্রচলিত শক্তি সম্পদ। কারণ দেখবে সব জায়গায় কিন্তু এই ধরনের সম্পদ সহজে গড়ে ওঠে না। ঠিক আছে, আচ্ছা সংজ্ঞা জানলাম, সংজ্ঞা কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? প্রকৃতি কি ধরনের সম্পদ? আচ্ছা, ভূতাপ শক্তি উৎপাদনে বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম স্থান অধিকার করে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে? আমেরিকা যুক্তরাষ্ট্র। এর কি কি ব্যবহার রয়েছে দেখো, এই হচ্ছে ভূতাপ শক্তির কেন্দ্র, এই যে জল, এই জলের থেকে দেখো বাষ্প উঠছে, এইখান থেকেই স্টিমের সাহায্যে টারবাইনকে ঘুরিয়ে এবং জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভূতাপ শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কি কি কাজে? খনিজ দ্রব্য উত্তোলন করা হয়, খনিজ দ্রব্য উত্তোলন করা হয়ে থাকে এই শক্তিকে কাজে লাগিয়ে। শীতপ্রধান দেশে গৃহ উষ্ণ রাখা, এটাও একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কাজ। শীতপ্রধান দেশে গ্রিন হাউসে ফল ফুল সবজি চাষ করা, পেঁয়াজ রসুন ও কাঠ শুকনো করা, পশম ও চামড়া ধৌত শুষ্ক করা, মাছ চাষ ও পশুপালন করা, সর্বোপরি বিদ্যুৎ উৎপাদন করা। ঠিক আছে, তাহলে সর্বোপরি মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, কিন্তু এই বিদ্যুৎকে বিভিন্নভাবে বিভিন্ন শক্তিকে কাজে লাগানো হয়ে থাকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই ভূতাপ শক্তির বিদ্যুতের ব্যবহার। ঠিক আছে, ভারতে কোথায় কোথায় ভূতাপ শক্তি রয়েছে দেখো, এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, তবে সেইভাবে নির্দিষ্ট কেন্দ্র কিছু রয়েছে। কি কি? দেশের প্রায় 35% অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 3 কিমি গভীরে, তার মানে 35% অঞ্চল, এই যে অঞ্চলগুলো লক্ষ্য করা দেখো, সবুজ অঞ্চলগুলো চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এবং এইখানে এই লাল লাল ডটগুলো যে অঞ্চল দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 3 কিলোমিটার গভীরে তোমার ভূতাপ শক্তি রয়েছে, এবং এই যে লাল লাল যে অংশগুলো এইখানে কিন্তু উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে বক্রেশ্বর। ঠিক আছে, তারপরে হচ্ছে ঝাড়খণ্ডের সুরাজকুন্ড, এগুলো কিন্তু তোমার স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ এখানে রয়েছে। এবং এখানে সব জায়গা থেকেই যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এমনটা নয়, কিছু কিছু জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তো 3 কিমি গভীরে 40.9 × 108 ক্যালোরি ভূতাপ শক্তি সঞ্চিত রয়েছে। ঠিক আছে, ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতে 340টি উষ্ণ প্রস্রবণ সহ 3টি ভূতাপ শক্তির সম্ভাবনাময় অঞ্চল চিহ্নিত করেছে। ঠিক আছে, যে ভারতে কটি উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায়? 340টি উষ্ণ প্রস্রবণ। এছাড়াও 3টি ভূতাপ শক্তি সম্ভাবনাময় অঞ্চল চিহ্নিত করা হয়েছে। ভূতাপ শক্তি অঞ্চল কোনগুলো? হিমালয়ের উত্তর পশ্চিম অংশ, এই যে হিমালয়ের উত্তর পশ্চিম অংশ, এই যে সমগ্র অঞ্চল দেখানো হচ্ছে। সোন নর্মদা তাপি উপত্যকা, অর্থাৎ এই যে অংশগুলো, সোন নর্মদা তাপি এই যে অংশগুলো, এইগুলো। পশ্চিম মহারাষ্ট্র গুজরাট, পশ্চিম মহারাষ্ট্র দেখো, মহারাষ্ট্রে অনেকগুলো উষ্ণ প্রবাহ এবং গুজরাটে, আর এটা হচ্ছে সোন তাপ্তি উপত্যকা এই অবধি। তো এইখানে ভূতাপের কিছু কিছু অংশ লক্ষ্য করা যায়। তেলেঙ্গানার খাম্মানে 25 মেগাওয়াট সম্পন্ন, এবং এগুলো দেশের হচ্ছে প্রথম, তেলেঙ্গানার খাম্মাম দেশের প্রথম ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র। আর ছত্তিশগড়ের তাতাপানি বৃহত্তম 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম। এই হচ্ছে তাতাপানি, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই তাতাপানি হচ্ছে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। ঠিক আছে, তো এখানে যে যে অংশ এই যে দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু এই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং সেটা 250 ওয়াট ছিল 2017 সাল নাগাদ, সেটা বেড়ে এখন 280 মেগাওয়াটে পৌঁছে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ভারতবর্ষের ভূতাপ শক্তির বিভিন্ন উৎপাদন কেন্দ্র।
বর্তমানে ভারতবর্ষের যে ভূতাপ শক্তি উৎপাদন এই জায়গাগুলো কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এইগুলো কিন্তু কেন্দ্র, এগুলো কিন্তু, আর আমি যে অংশগুলো বলবো ভবিষ্যতে এগুলো সম্ভাবনা রয়েছে, যেখানে যেখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে সেখানে। হিমাচল প্রদেশের মণিকরণ, এই হচ্ছে তোমার হিমাচল প্রদেশের মণিকরণ, এই যে দেখো রাজস্থানের সোহানা, লাদাখের পুগা উপত্যকা, দেখো পুগা উপত্যকা, ঠিক আছে, গুজরাটের তুয়া তুলসী শ্যাম, এই যে গুজরাটের তুয়া তুলসী শ্যাম, তুয়া, মহারাষ্ট্রের জলগাঁও, ঠিক আছে, জলগাঁও রয়েছে, উনাই রয়েছে, এই জলগাঁও উনার এই জায়গাটা রয়েছে। আন্দামান নিকোবরের ব্যারেন, এইখানে আন্দামান নিকোবর ব্যারেন দ্বীপপুঞ্জ। ঝাড়খণ্ডের সুরজকুন্ড হাজারিবাগ, এই যে ঝাড়খণ্ডের সুরজকুন্ড হাজারিবাগ ঠিক এই জায়গাতে রয়েছে। অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের অগ্নিগুলা আর বুগা, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, দেখো পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, এই যে উত্তরাখণ্ডের তপকেশ্বর, চামোলি, বদ্রীনাথ, ঠিক আছে, উত্তরাখণ্ডের এই জায়গাগুলোতেও রয়েছে। এবং উড়িষ্যা, এই হচ্ছে উড়িষ্যার আত্রিতে ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাহলে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে বিদ্যুৎ শক্তি কিভাবে তার স্থাপন করে সেখান থেকে আমরা বিদ্যুৎ আহরণ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে অংশ আলোচনা করলাম, আলোচনা করার সঙ্গে সঙ্গে এই অধ্যায় আমরা সমাপ্ত করতে পেরেছি। এইখান থেকে আজকে যে বিষয় আলোচনা করব তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক এইগুলি তোমাদের সামনে এখন রেখেছি। কোনো প্রশ্ন কি এখান থেকে বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই সব প্রশ্ন বুঝতে পারছো? ভালো করে দেখে নাও। আমি পরবর্তী ক্লাসে শুধু এই প্রশ্নই নয়, আমরা সমগ্র বইয়ের যে অনুশীলনী রয়েছে, অনুশীলনী মানে তখন সমগ্র বই তোমাদের পড়ে আসতে হবে। আমি সবাইকে বলবো তোমরা সমগ্র বইটা একবার ভালো করে পড়ে আসবে, তাহলে এই অনুশীলনী আমরা একটু অনুশীলন করলে এখান থেকে তোমাদের খুব ভালো হবে এবং তোমরা খাতায় লিখে নিলে তোমাদের সব প্রশ্ন উত্তরগুলো এক জায়গায় থেকে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।